চিত্র চিরে চৈত্র মাস পর্ব ৮ লিখেছেন মমসা। রাত গভীর থেকে গভীর হলো, সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকলো। ঘড়ির কাঁটায় তখন সময় 1টা 47। চিত্রার কেবিনের ভেতরে চিত্রাসহ আরও দুটো মানুষ নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনের কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অর্থপর তা আবার আগের জায়গাতে এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিঞ্চিৎক্ষণ। অর্থপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছো? বুঝে শুনে বলছো তো? নুরুল সওদাগরের মুখ চোখ তখনও কঠিন, কর্কশ কণ্ঠে জবাব দিলেন, প্রমাণ কথা বলছি, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে আমাদের। আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে দিয়ে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অন্তত এইটুকু তো বোঝেন যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে, যেটা যুক্তিও বোঝে। বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের স্বর, অথচ নুরুল সওদাগরের তাতে যেন কিছুই যায় আসেনি। সে স্বাভাবিকভাবেই বলল, আইন আইন প্রমাণ চেনে, আর আপনি জানেন মিথ্যা অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কীভাবে আরেকজনের খুন করার আগে বা পিছে কিছুতে ছিল? পাহাড়ের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সওদাগর দমে যাওয়ার পাত্র না। সে ইনিয়ে বিনিয়ে আর কিছু বলার চেষ্টা করতে থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটি কেমন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো যে? অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, নিজের বেলায় আইন তোমার অন্ধ বুঝি? এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেল না নুরুল সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফেল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাহিরে ছিল। অবশ্য কথায় আছে না, দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও হিংস্র হয়ে ওঠে। মুনিয়া তো বুদ্ধিমতী। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকেই শুনে গেল। এক্ষেত্রে যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়, দ্বিধা, তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানেই ধারালো তীর, যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়। নুরুল সওদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করে কেবিনের বাহিরে চলে গেল। মুনিয়া বাঁকা হাসল। যে মানুষ নিজেদের অতীত ভুলে যায়, অতিরিক্ত উড়বার জন্য তার ডানার অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিছু মানুষের অতীত ভুলতে দেওয়া যাবে না। বাবা যেতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। কেমন ঝিমানো কণ্ঠে বলল, আব্বু এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারিনি। মায়ের কথায় ব্রু কুঁচকালো চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি, সেটা স্বতঃস্ফূর্ত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার বোধ হয় আঁচ করল কিছুটা। তাই সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার কথায় না হয় মানলাম আন্টি, স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোলমেলে না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে,
তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিৎ হিমশিম খেলেও মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল। বাহার হাসলো, সে জানতো এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, উচ্চতা অনেক হলেও সুঠাম দেহি বলা যাবে না তাকে, বেশি ছিমছাম গড়নের। গায়ের রং তো আর তত ফর্সা নয়, একদম সাধারণ একজন পুরুষ, অথচ কতটা চুম্বকের মতো আকর্ষণ শক্তি লোকটার ভেতরে। বাহার গলা পরিষ্কার করার মতো শব্দ করল, অতঃপর বলল, নারী তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই 2 লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হলো না চিত্রার। সে ভীষণ অবাক হলো। অবাক মিশ্রিত কণ্ঠে বলল, এইটা কি ছিল? ধরতে পারো সাবধানী বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্তে আমি কত রকমের ঢেকুর তুলি। তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ ভাঁজ করা কথার ধরনে তেতে ওঠে অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করল হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল, আমি বিরক্তিকর? আপনি তো জলজন্ত বিরক্তের কারখানা। আবার আসছে আমাকে বলতে। ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তির কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রার ঝগড়ার সময়ে সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝে ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে, বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতই পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে ওড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশি ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লে আকাশ পাতাল আধার করে চিত্রা মন খারাপ হয়। তাই কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা ভার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে? যেদিন আর ভেতর পড়বে না, সেদিন আর বাহিরও পড়াবো না। আপনারও তাহলে ভেতর পড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভেতর পড়ে, কেউ প্রকাশ করে, কেউ গোপনে রাখে। ভার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন, আর তুমি আমার কাছে কিরা অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতিকর কথা বলেও লোকটাকে বিব্রতিবোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করে তার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন, অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহারবাই পুষে রেখেছে। ফুলপ্রিয় অষ্টাদশী কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে? চলিত পথে জাদুকর ভালোবাসা, প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে, মৌসুমি বাতাসে উড়িয়ে যাবে ভালোবাসা হৃদয়ের চোরা পথে। তুমি হারিয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধতায়
আসক্ততা কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই পাহাড় বাড়ির দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার পকেটে দুহাত গুজে বের হতে নিলে চিত্রা আনমনে বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বাপ বুকের বাপাস ব্যথা বাহার ভাই। আপনি আমার আপনি আমার মন কেমনের রোগ। আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি। আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল। আপনি আমার সহজ সরল অঙ্কের স্যারের দেওয়াল লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত বল। আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনি আপনি আমারই কেবল। বাহার যেতে নিয়েও ফিরে তাকালো, হাসলো না মুখ, গম্ভীর ও করলো না, কেবল ধীরে ধীরে কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীলরাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শোনো মেয়ে রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগাসোগা চোখ মুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাইরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটার উৎসব মুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যে ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দেওয়ালে চিৎকার ভেসে হলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই সবাই হাঁ হয়ে রইল। চিত্রার রঙ্গনা, পিচ ফুল সহ আরও অনেক ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ কাজটা করেছে।